আচ্ছা, বাংলাদেশের বিচার ব্যবস্থা কি আসলেই স্বাধীন, নাকি রাজনীতির প্রভাব পড়ছে বিচারকদের সিদ্ধান্তের উপর? দেখুন, সম্প্রতি মোহাম্মদ আলী আরাফাতের একটি ভিডিওতে ঠিক এই বিষয়টা নিয়েই কিছু গুরুতর অভিযোগ তোলা হয়েছে। তো আজকের এই আলোচনায় আমরা সেই অভিযোগগুলোই একটু তলিয়ে দেখব। তো এই পুরো বিষয়টা সহজভাবে বোঝার জন্য আমরা আলোচনাটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে আমরা দেখব হস্তক্ষেপের অভিযোগটা ঠিক কী, এরপর দুটো নির্দিষ্ট ঘটনা, একজন বিচারকের অপসারণ এবং আরেকজনের নিয়োগ, তারপর দেখব পক্ষপাতমূলক যোগাযোগের যে দাবিটা উঠেছে সেটা, আর সবশেষে এর প্রভাব বিচার ব্যবস্থার ওপর ঠিক কিভাবে পড়ছে। চলুন শুরু করা যাক। দেখুন, ভিডিওটা শুরুই হচ্ছে এই কথাটা দিয়ে। বলা হচ্ছে তারা আক্ষরিক অর্থেই পুরো বিচার বিভাগকে দখল করে নিয়েছে এবং নিজেদের লোকদের বিচারক হিসাবে বসিয়েছে। বেশ সোজাসাপটা আর খুবই শক্তিশালী একটা অভিযোগ, তাই না? আর এটাই কিন্তু পুরো আলোচনার ভিত্তি তৈরি করে দিচ্ছে। তাহলে চলুন প্রথম অংশটা নিয়ে কথা বলি। হস্তক্ষেপের অভিযোগ মানে ঠিক কী ধরনের হস্তক্ষেপের কথা এখানে বলা হচ্ছে? মূল অভিযোগটা হল বর্তমান প্রশাসন নাকি পরিকল্পিতভাবে দেশের বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করছে। ভিডিওতে বলা হচ্ছে যে এটা কোনো একটা দুটো আলাদা ঘটনা নয়, বরং এটা একটা সিস্টেম্যাটিক বা ধারাবাহিক প্রক্রিয়া, আর এই দাবির পক্ষে তারা কিছু উদাহরণও দিয়েছে। আচ্ছা, এবার আসা যাক প্রথম উদাহরণ বা প্রথম ঘটনাটাতে। এখানে অভিযোগ করা হয়েছে হাইকোর্টের একজন কর্মরত বিচারককে তার পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে। ঘটনাটা বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারকে নিয়ে। তিনি হাইকোর্টের একজন কর্মরত বিচারপতি ছিলেন, কিন্তু তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। ভিডিওতে অভিযোগ করা হচ্ছে যে এর কারণ আর কিছুই না, প্রশাসন তাকে পছন্দ করে না। তো এই ঘটনাটাকেই বিচার ব্যবস্থায় সরাসরি হস্তক্ষেপের একটা বড় উদাহরণ হিসেবে দেখানো হচ্ছে। আর ভিডিওতে আরও দাবি করা হয়েছে যে এই অপসারণটা করা হয়েছে রাষ্ট্রপতিকে তার ক্ষমতা ব্যবহার করার জন্য বেআইনিভাবে চাপ প্রয়োগ করে। মানে এখানে মূল বিষয়টা শুধু অপসারণ না, বরং যে পদ্ধতিতে এটা করা হয়েছে সেটাই বিতর্কের কেন্দ্রে বলে অভিযোগ করা হচ্ছে। ঠিক আছে, এবার আমরা দ্বিতীয় ঘটনাটার দিকে নজর দিই, আর এটাই কিন্তু পুরো অভিযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বলা যেতে পারে। এই ঘটনাটা হাইকোর্টের একজন নতুন বিচারপতি নিয়োগ নিয়ে। তার নাম ব্যারিস্টার শফিকুল আলম মাহমুদ। আর অভিযোগটা হলো এই নিয়োগটা নাকি করা হয়েছে পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য থেকে, মানে বিচারকের পদে একজন রাজনৈতিক লোককে বসানো হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কেন এই নিয়োগকে এতটা পক্ষপাতমূলক বা রাজনৈতিক বলা হচ্ছে? চলুন দেখা যাক তার ব্যাকগ্রাউন্ড নিয়ে, উৎসটা ঠিক কি কি দাবি করছে। আচ্ছা দেখুন, অভিযোগগুলো বেশ সুনির্দিষ্ট। প্রথমত বলা হচ্ছে তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের, যেটা বিএনপির একটা শাখা, তার সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। দ্বিতীয়ত, জুলাই আগস্ট 2024-এ আওয়ামী লীগ সরকার বিরোধী কার্যক্রমে নাকি তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। আরও বলা হচ্ছে তিনি শুধু একজন নীরব সমর্থক নন, বরং একজন প্রকাশ্য দলীয় কর্মী। আর সবশেষে বিচারক হিসেবে তার আগে কোনো অভিজ্ঞতাই ছিল না। এই যে বলা হচ্ছে তিনি একজন প্রকাশ্য দলীয় কর্মী ছিলেন, এটার প্রমাণ হিসেবে ভিডিওতে একটা ছবির কথা বলা হয়েছে। অভিযোগ করা হচ্ছে ছবিতে তাকে একটা রাজনৈতিক মিছিলে দেখা যাচ্ছে, মানে তার রাজনৈতিক পরিচয়টা কোনো গোপন বিষয় ছিল না। এই স্লাইডটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে। দেখুন, একদিকে ট্রিবিউনালের একজন বিচারকের কি কি গুণ থাকা দরকার, যেমন নিরপেক্ষতা, বিচারিক অভিজ্ঞতা, রাজনৈতিকভাবে নিউট্রাল থাকা। আর অন্যদিকে মাহমুদ সম্পর্কে উৎসের দাবিগুলো কি? যে তিনি একজন দলীয় কর্মী, তার বিচারক হিসাবে অভিজ্ঞতা নেই, এবং তিনি বিএনপির একটা শাখার রাজনৈতিক পদে ছিলেন। এই দুয়ের মধ্যে যে একটা বড় ফারাক, সেটাই তুলে ধরা হচ্ছে। এবার ঘটনা প্রবাহের সময়টা একটু দেখা যাক। উৎস অনুযায়ী জুলাই আগস্ট 2024-এ তিনি রাজনৈতিক মিছিলে সক্রিয় ছিলেন। এর কিছুদিন পরেই তাকে হাইকোর্টের বিচারপতি হিসাবে নিয়োগ দেওয়া হয়, আর তার ঠিক 6 দিন পরেই তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বসানো হয়। এই গতিটা কিন্তু বেশ অবাক করার মতো। মাত্র 6 দিন হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ার মাত্র 6 দিনের মাথায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার অন্তর্ভুক্তি। ভিডিওতে এই সময়টাকে খুব গুরুত্ব দিয়ে দেখানো হচ্ছে। বলা হচ্ছে এটা প্রমাণ করে যে এই নিয়োগটা একটা নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই করা হয়েছিল এবং পুরোটাই পূর্ব পরিকল্পিত ছিল। তো এই যে দুটো ঘটনা আমরা দেখলাম, এগুলো কি শুধুই দুটো আলাদা ঘটনা, নাকি এর প্রভাব আরও অনেক বড়? চলুন দেখি উৎসটি এই বিষয়গুলোকে কিভাবে একটা বড় ছবির সাথে যুক্ত করছে।
এই পুরো আলোচনাটা আসলে একটা বিষয়কে কেন্দ্র করে ঘুরছে, আর সেটা হলো বিচার বিভাগের রাজনীতিকরণ। সহজ কথায়, এটা এমন একটা প্রক্রিয়া যেখানে বিচারক নিয়োগ বা বিচারিক সিদ্ধান্তগুলো নিরপেক্ষ আইনি নীতির বদলে রাজনৈতিক বিবেচনায় প্রভাবিত হয়। মানে যোগ্যতার চেয়ে রাজনৈতিক পরিচয়টাই বড় হয়ে ওঠে। আর উৎসটি দাবি অনুযায়ী এই সব কিছুর পেছনে একটা বড় কারণ আছে। অভিযোগ করা হচ্ছে এই পদক্ষেপগুলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান বিচারের সাথে সরাসরি যুক্ত। মানে একটা হাই প্রোফাইল মামলার বিচারকে প্রভাবিত করার জন্যই নাকি এই নিয়োগটা দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, অভিযোগটা শুধু একজন বিচারককে নিয়েই না, আরও বড়। ভিডিওতে আরও দাবি করা হচ্ছে যে প্রসিকিউশন টিমে নাকি এমন লোকজনকে রাখা হয়েছে যারা যুদ্ধাপরাধীদের রক্ষক হিসেবে পরিচিত। এমনকি প্রসিকিউশনের সাথে জামায়াত ইসলামী ও বিএনপির যোগাযোগ আছে বলে অভিযোগ করা হয়েছে। এই জায়গাটায় এসে উৎসটি একটা বড় প্রশ্ন তুলেছে। কোটেশনে বলা হচ্ছে, ইউনুসের তত্ত্বাবধানে বিচার বিভাগ কতটা রাজনৈতিকরণ করা হয়েছে, যারা আসলে নিজেদের অধীনে একটি স্বাধীন বিচার বিভাগ থাকার দাবি করে। মানে একদিকে স্বাধীন বিচার বিভাগের কথা বলা হচ্ছে, আর অন্যদিকে এই ধরনের ঘটনা ঘটছে। এই বৈপরীত্যটাই নাকি সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। তাহলে পুরো বিষয়টা দাঁড়ালো এই যে, একটা দেশের বিচার বিভাগের বিরুদ্ধে যখন রাজনৈতিকভাবে প্রভাবিত হওয়ার বা দখল হয়ে যাওয়ার মতো গুরুতর অভিযোগ ওঠে, তখন আইনের শাসনের ভবিষ্যৎ কি দাঁড়ায়? আজকের আলোচনায় আমরা একটা উৎসের দাবিগুলো দেখলাম। এসব অভিযোগ আমাদের একটা মৌলিক প্রশ্নের মুখোমুখি করে দেয়। রাজনীতি আর বিচার যখন এক হয়ে যাওয়ার অভিযোগ ওঠে, তখন ন্যায় বিচারের নিশ্চয়তা কিভাবে সম্ভব?